সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। অনলাইন ক্লাসে আজকে যে অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে সেটার নাম হচ্ছে রেওয়ামিল। আর এই অধ্যায়ের উপর আরও দুটি ক্লাস আমার হয়েছে। যারা আগে এই দুটি ক্লাস করেছো তাদের জন্য আজকের ক্লাসটি আরও সহায়ক হবে। আর যারা এই দুটি ক্লাসের একটি ক্লাসও করেনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটা বুঝতে আরও বেশি সুবিধা হবে আগের দুটো ক্লাস। আর গত দুটো ক্লাসেই প্রথম দিকে যে ক্লাসটা হয়েছিল সেখানে আমি রেওয়ামিল সম্পর্কিত বেশ কিছু নিয়ম আলোচনা করেছি, যে কিভাবে রেওয়ামিল কি, রেওয়ামিল সম্পর্কিত বিভিন্ন দফার অন্তর্ভুক্ত করার নিয়মাবলী। এবং দ্বিতীয় ক্লাসেও আমি বেশ কিছু ক, খ এবং গ এই তিনটা যে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকে, ক, খ, গ, এই কী দফা কী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের আলোকে বিভিন্ন হেডিংয়ের উল্লেখ করে যেমন বলা হয়েছিল যে কোন কোন দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। গত ক্লাসে আমরা প্রথম এটা নিয়ে শুরু করেছিলাম। তারপর বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বাই করো, এটা নিয়ে আলোচনা করেছি। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তারপর চলতি দায়ের পরিমাণ, চলতি সম্পত্তির পরিমাণ, স্থায়ী সম্পত্তির পরিমাণ, প্যাটেন্টের স্পর্শনীয় সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, এই যে বিষয়গুলো। তারপরে তোমার মূলধনের পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ, এই পরোক্ষ আয়ের পরিমাণ, প্রত্যক্ষ আয়ের পরিমাণ, এই যে বিষয়গুলো, এইগুলি আসলে গত ক্লাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। যে প্রশ্নে যে ধরনের প্রশ্নগুলি তোমাদের আসে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনাটা করেছি গত ক্লাসে। আজকেও এরপরে সবার শেষে গত ক্লাসে আমরা এটা রেওয়ামিলও সম্পন্ন করার চেষ্টা করেছি এবং সম্পন্ন করেছি গত ক্লাসে। আজকেও আর বেশি একটা নিয়মতান্ত্রিক আলোচনায় যাব না, একটা অঙ্কে নিয়ে শুরু করতে যাচ্ছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে বোর্ডে একটি প্রশ্ন এখানে উল্লেখ করা আছে যে রাজন কোম্পানি লিমিটেড এর উদ্ধৃত সমূহ কী আছে দেখো। হিসাবের নাম আছে প্রাপ্য হিসাব 25,000, উপভাড়া 14,000, ক্রয় খতিয়ানের জের 25,000, ক্রয় 85,000, বিক্রয় 1,60,000, প্রারম্ভিক মজুদ 20,000, সুনাম 30, প্যাটেন্ট 20,000, 20% বিনিয়োগ 35,000, প্রদেয় নোট 11,000, মূলধন 30,100, বকেয়া বেতন 2,000, আন্তঃফেরত 2,000, বই পরিবহন 1,000, নগর শুল্ক 2,000, অনুপার্জিত আয় 3,000, ট্রেডমার্ক 18,000, অগ্রিম ভাড়া 6,000 এবং বিনিয়োগের বকেয়া সুদ 1,100। এই হচ্ছে সম্পূর্ণ অঙ্কটা এখানে উল্লেখ করা আছে। প্রশ্ন কী আসবে সেটা এখানে তুললাম না, প্রশ্ন সরাসরি এখন তোমাদের নিয়ে আলোচনা করবো যে কী প্রশ্ন। তো এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের আলোকে এই যে অঙ্কটার আলোকে যে প্রশ্ন আজকে করব সেটা তোমাদের এখানে উল্লেখ করছি। যে যদি বলা হয় যে কতে, যে যদি বলে মোট অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, মোট অস্পর্শনীয় সম্পদের পরিমাণ নির্ণয় করো। এটা যদি প্রশ্ন করে কত নির্ণয় করো, তখন আমাদের প্রশ্নের উত্তরে যে প্রশ্নগুলো, যে প্রশ্নের আলোকে যে উপাদানগুলি আসবে সেটা আমরা আগে একটু নির্ণয় করে নিব। যেমন যেহেতু এখানে গত ক্লাসেও তোমাদের বলেছি অস্পর্শনীয় সম্পত্তি নিয়ে আলোচনা করেছি, আবার স্পর্শনীয় সম্পত্তি নিয়ে আলোচনা করেছি, স্থায়ী সম্পত্তি দৃশ্যমান যেগুলি সেগুলি নিয়ে আলোচনা করেছি। এখন গত ক্লাসে যারা করেছো তারা ভালো করে ধরতে পারবে যে কোন কোন বিষয়গুলি তোমাদের গত ক্লাসে বলেছিলাম। প্যাটেন্ট, সুনাম, কপিরাইট, সুনামের আরেক নাম হচ্ছে গুডউইল, এই যে বিষয়গুলো এগুলি তোমাদের গত ক্লাসেও আমি বলেছিলাম। ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, এগুলি ছিল তোমার অস্পর্শনীয় সম্পত্তির
উপাদানসমূহ। তো এখানে আমরা যদি কয়ের আলোকে প্রশ্নটা সাজাই যে নির্ণয় পরিমাণ নির্ণয় করা হলো, তাহলে এখানে আমরা একটু সাজাই এটা কোন কোন বিষয়গুলো আসতে পারে দেখো। তখন প্রথমে আমরা হিসাবের নাম লিখলাম, হিসাবের নাম টাকা। তো এখানে এই যে দেখো সুনাম আছে, পেটেন্ট আছে, তোমাদের যে 5টা বিষয় গত ক্লাসে বলেছিলাম, গুডউইল, সুনাম, পেটেন্ট, গ্রন্থস্বত্ব, কপিরাইট, এই 5টা বিষয় ছিল অস্পর্শনীয় সম্পত্তি। তো এখানে দেখো এই 5টার ভিতরে কোন কোন বিষয়গুলো আছে, সুনাম আছে, পেটেন্ট আছে আর ট্রেডমার্ক, এই 3টা বিষয় এখানে আছে। তো এখানে আমরা এই 3টা বিষয় এখানে তুলে ফেললে ক নম্বরের উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমটা নিয়ে আসি, সুনাম। সুনাম হচ্ছে কত টাকা? 30,000 টাকা। পেটেন্ট 20,000 টাকা। সবার শেষে ট্রেডমার্ক 18,000 টাকা। টাকা। 3টার যোগফল 30, 40, 50, 60, 68,000 টাকা হয়ে গেল ক নম্বর। ক নম্বরের উত্তর হচ্ছে 68,000 টাকা। তো এইভাবে এখানে স্পর্শনীয় সম্পত্তির কথা বলছে। তো আমরা এই প্রশ্নের আলোকে বলতে পারতাম যে অন্য যে স্পর্শনীয় সম্পত্তি ছাড়া যদি অস্পর্শনীয় সম্পত্তি ছাড়া স্পর্শনীয় সম্পদ মানে স্থায়ী সম্পদ যেগুলি আমরা আরও বলি সেগুলিও থাকতে পারতো। ওইটাও এখানে দেখো, এখানে যদি থাকতো আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, কলকবজা, এগুলি যদি থাকতো এগুলো আমরা স্থায়ী সম্পত্তি স্পর্শনীয় হিসাবে আমরা উল্লেখ করতে পারতাম। এখানে এই ধরনের সম্পত্তি খুব বেশি দেখা যাচ্ছে না, তো এই ধরনের প্রশ্ন এখানে করতে পারতো। তো খ নম্বরে যে প্রশ্নটা এখানে আমরা আলোচনা করব সেটা খ নম্বরে বলা হচ্ছিল যে মোট চলতি সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তো ক নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো, এটা মুছে ফেললাম। খ নম্বর নিয়ে আলোচনা করবো এখন, যেহেতু বোর্ডের জায়গা কম প্রশ্নটা তুলি নাই। খ নম্বর যেটা সেটা এখানে দেখো কি বলতেছে। খ নম্বর বলতেছে মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো এই যে চলতি সম্পদ, তাহলে গত ক্লাসে আমরা চলতি সম্পদ কোনগুলো, চলতি দায় কোনগুলো সেগুলি নিয়ে তোমাদের আলোচনা করেছি। এখন এখান থেকে তোমাদের বুঝতে হবে যে কোন কোন উপাদানগুলো, যে উদ্বৃত্ত যেগুলি দেওয়া আছে কোন কোনগুলি চলতি সম্পত্তি আর কোন কোনগুলি চলতি দায়। তো এখানে আমরা যদি প্রথমে চলতি সম্পত্তিটি বের করে নেই, তো নির্ণয় করা হলো, প্রশ্নটা শেষ। আমরা এখন প্রশ্নের উত্তরে যাই। লেখো এখানে চলতি সম্পদ। চলতি সম্পদ সমূহ। গত ক্লাসে আমরা চলতি সম্পদ শিখিয়েছি কি কি বিষয় চলতি সম্পদ আসলে। তো চলতি সম্পত্তি সমূহ যদি আমরা ঘর করে করতে যাই, টাকা, বিবরণ অথবা হিসাবের নাম, বিবরণ অথবা হিসাবের নাম। তো এখানে প্রাপ্য হিসাবটা একটা চলতি সম্পদ, আমরা এখানে তুলব। প্রথমেই দেখো একটা দেওয়া আছে চলতি সম্পদ, এখানে প্রাপ্য হিসাব আমরা এখানে নিয়ে আসবো। প্রাপ্য হিসাব হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা। তারপরে দেখো আর কি কি চলতি সম্পত্তি আছে এখানে। ক্রয় খতিয়ানের যে বিক্রয় খতিয়ানের যে থাকলে আরেক নাম হচ্ছে তোমার প্রাপ্য হিসাব। ক্রয় খতিয়ানের যে নাম কিন্তু প্রদেয় হিসাব।
ক্রয় বিক্রয়গুলি আসতেছে না। দেখো আর কি আসে এখানে, অগ্রিম ভাড়া, বিনিয়োগের বকেয়া সুদ। অগ্রিম ভাড়া আর বিনিয়োগের বকেয়া সুদ, এই দুইটা হচ্ছে চলতি সম্পদ। বাকিগুলি এই তিনটা চলতি সম্পদ আছে। তো অগ্রিম ভাড়াটা নিয়ে আসো। অগ্রিম ভাড়া হচ্ছে ৬,০০০ আর ১,১০০ হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ। আমি টিক মার্ক দিয়ে দিছি তোমাদের সুবিধার্থে কোন কোন এই প্রশ্নে কোন তিনটা আসতেছে, এই দুইটা শেষের দুইটা আর প্রথমটা। তাহলে বিনিয়োগের বকেয়া সুদ অথবা বকেয়া বিনিয়োগের সুদ, যেটাই বলি এখানে উল্লেখ আছে বিনিয়োগের বকেয়া সুদ, আমরা ওইভাবেই লিখলাম। 25 আর 6 31, 32,100 টাকা। 32,100 টাকা হচ্ছে তোমার চলতি সম্পদ। তো চলতি সম্পদের পরিমাণ আমরা বের করে ফেললাম। এখন চলতি দায়ে আসবো আমরা। এটা রোমান সংখ্যা 1 দিতে পারি। চলতি দায়সমূহ, প্রথমটা যেটা আসবে সেটা হচ্ছে যে বললাম যে এই যে একটু আগে বলেছিলাম এই টিকমার্কগুলি উঠাই দেয়। এখন কোন কোন বিষয়গুলি এখন চলতি দায়ের ক্ষেত্রে আসবে সেটা উল্লেখ করে দিই। ক্রয় খতিয়ানের জেরের আরেক নাম হচ্ছে বলছিলাম প্রদেয় হিসাব। কি বলেছিলাম? প্রদেয় হিসাব। তো এখানে ক্রয় খতিয়ানের জের প্রথমটা নিয়ে আসবো। ক্রয় খতিয়ানের জের কত টাকা দেওয়া? 25,000 টাকা দেওয়া আছে। দেখো 25,000 টাকা। আর কি কি চলতি দায় আছে সেটা আমরা একটু দেখি। ক্রয় হচ্ছে সবচেয়ে বড় খরচ, বিক্রয় হচ্ছে সবচেয়ে বড় আয়। প্রারম্ভিক মজুদ এখানে আসতেছে না, সুনাম আসতেছে না, পেটেন্ট আসতেছে না, বিনিয়োগ আসতেছে না। প্রদেয় নোট আসবে। প্রদেয় নোট একটি দায়, চলতি দায় নোট। প্রদেয় নোট হচ্ছে তোমার একটি চলতি দায়। 11,000 টাকা দেওয়া আছে। দেখো 11,000 টাকা। আর কি কি আছে? বকেয়া বেতন 2,000 নিয়ে আসো, চলতি দায়। বকেয়া বেতন হচ্ছে 2,000 টাকা নিয়ে আসো এটা। পরে আর আছে কি দেখো, অনুপার্জিত আয়। এই যে এটা গেল, এটা গেল একটা, দুইটা, তিনটা পদে নোট, এই চারটা। অনুপার্জিত আয় লেখো। অনুপার্জিত আয় 3,000 টাকা। টোটাল হচ্ছে 25 আর 11 হচ্ছে 36, 37, 38, 39, 40, 41,000 টাকা হচ্ছে তোমার উত্তর। টোটাল চলতি দায়ের পরিমাণ হচ্ছে 41,000 টাকা। তো এখানে চলতি সম্পদ এবং চলতি দায় প্রশ্নটা যদি ওইভাবে করেছে এই প্রশ্নে যে মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা হলো, এটা দিলাম। তো পরীক্ষা অনেক সময় বলে যে তোমরা বলে যে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো। তো এখানে হয়তো চলতি সম্পদ হয়তো এখানে 32,000 আছে আর চলতি দায় আছে কত? 41,000। এমন যদি হয়তো চলতি সম্পদ 41,000 টাকা আছে, চলতি দায় আছে কত? 32,100। তো এখান থেকে এটা বিয়োগ দিয়ে দিলাম। একই কথা, পার্থক্য করলে পার্থক্য করে দিলাম, একটা বিয়োগফল বের করে দিব। এখানে আর কি কি প্রশ্ন করা যেতে পারতো সেটা বিনিয়োগের উপভাড়া এখানে আরও থাকতে পারতো, যেমন মোট ওই যে তোমাদের গত ক্লাসে করেছিলাম পরোক্ষ আয়ের পরিমাণ অথবা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, তো মুনাফা জাতীয় আয়ের পরিমাণে দেখো একটা আছে উপভাড়া। আর কি কি আয় আছে দেখো এখানে,
বিক্রয় আছে, উপভাড়া, বিক্রয়, এর হচ্ছে মুনাফা যেহেতু আয়। তারপর আর কি আছে দেখো, আয়ের ক্ষেত্রে অনুপার্জিত আয় কিন্তু আয় না, এটা দায়। অনুপার্জিত আয় কি একটা দায়, যে চলতি দায় উল্লেখ করছি দেখো, এটা কিন্তু আয় না, খেয়াল রাখবে। অনুপার্জিত আয় হচ্ছে একটাই দায়। তারপরে আসতে পারে বিনিয়োগের বকেয়া সুদ, এটা একটা বিনিয়োগের বকেয়া সুদ। চলতি সম্পদ, এটা কি চলতি সম্পদ, এটা আবার একদিক দিয়ে আবার তোমার আয়ও, এটা একদিক দিয়ে কি এটা আয়। তো এইগুলি থাকতে পারতো মোট মুনাফা যেত, আয়ের পরিমাণ যদি বাই করতাম আমরা। তো এই বিষয়গুলো চলতি সম্পদ, আর যে বিষয়গুলো চলতি দায় সেগুলি এই প্রশ্নের আলোকে উল্লেখ করেছি। কিন্তু গত ক্লাসে আমি চলতি সম্পত্তি কী কী আসতে পারে, চলতি দায় কী কী আসতে পারে সেগুলি মোটামুটি একটি ডিটেলস আলোচনা করেছিলাম। তো এই প্রশ্নে খ নম্বর চলে গেল, গ নম্বরে যেটা বলবে সেটা হচ্ছে রেওয়া মিল প্রস্তুত করো। তো রাজন, উপরে আমরা লেখার সুযোগ নাই, আমরা বোর্ডে জায়গা পাবো না যদি উপরে লিখতে যাই। উপরে আমরা লিখবো রেওয়া মিল, কোম্পানির নাম দিব, তারপর কি দিব, যেমন রাজন কোম্পানি লিমিটেডের রেওয়া মিল, রাজন কোম্পানি লিমিটেডের রেওয়া মিল রেখে এখানে শুধু আমি রেওয়া মিলটা লিখলাম। গত ক্লাসে আমি সম্পূর্ণ করেছি কিভাবে করব। উপরে দেব কোম্পানির নাম, এরপরে দেব কি রেওয়া মিল, এরপর দেব তারিখ। যেমন এখানে এটা যদি থাকতো তোমার, এখানে কোনো তারিখ উল্লেখ করা নাই, যদি থাকতো তোমার 2018 সাল উল্লেখ থাকলে এখানে 2018 সাল উল্লেখ করব। এখানে মনে করো যে 2018 সালের 2018 সাল, তাহলে এখানে লিখবো 31শে ডিসেম্বর 2018, 31শে ডিসেম্বর 2018, ঠিক আছে। তো এখানে আমরা এইভাবে উল্লেখ করব। ফরম্যাট অনুযায়ী আমরা অঙ্কটা সাজাচ্ছি, ঘরটা করে নিচ্ছি। এখানে ডেবিট টাকা, এখানে ক্রেডিট টাকা, এটা এখানে খতিয়ান পৃষ্ঠা, এখানে হিসাবের নাম, হিসাবের নাম, এখানে ক্রমিক নং, ক্রমিক নং। তো এখানে আমরা গ নম্বরে আমরা যেটা বলছে যে রেওয়া মিল প্রস্তুত করতে বলছে, একটা শুদ্ধ রেওয়া মিল করবো। সে শুদ্ধ রেওয়া মিল করতে গেলে প্রথমে আমরা কি করব, কোম্পানির নাম লিখবো। উপরে রেওয়া মিলের আগে লিখবো কোম্পানির নাম লিখবো, মানে রাজন কোম্পানি, এখানে কি রাজন কোম্পানি। আর এখানে হচ্ছে 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2018 সালের জন্য, 18 সালের জন্য, ঠিক আছে। তো তুলে দিলাম সম্পূর্ণটাই। তো এখানে 1 নম্বরে হচ্ছে তোমার প্রাপ্য হিসাব লেখো। প্রাপ্য হিসাব কি সম্পদ না দায়? একটু আগে বলেছি চলতি সম্পদ। তো সম্পত্তি সমূহ কোথায় আসে, ডেবিট দিকে আসবে। তো এখানে 25,000 টাকা আমরা ডেবিট দিকে নিয়ে আসলাম। উপভাড়া একটি আয়, উপভাড়া আয়, যেহেতু আয় সবসময় কী হয়, ক্রেডিট হয়। আয় সবসময় কী হয়, ক্রেডিট হয়। উপভাড়া ক্রয় খতিয়ানের যায় বলছিলাম প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের আরেক নাম কি প্রদেয় হিসাব। তাহলে এখানে লিখব ক্রয় খতিয়ানের জ্যার প্রদেয় হিসাব। তো দায় ক্রয় খতিয়ানের যেহেতু বলছি, এর আরেক নাম আমি এখানে উল্লেখ করে দিই প্রদেয় হিসাব, যাতে তোমাদের মনে থাকে প্রদেয় হিসাব। তো এখানে যেহেতু এটা দায়, তাহলে দায় সবসময় ক্রেডিট হয়, ক্রেডিটে উল্লেখ করে দিলাম। ক্রয় একটি ব্যয়, মনে রাখবে ক্রয় হচ্ছে ব্যবসায় সবচেয়ে বড় খরচ। তো ক্রয় হচ্ছে একটি ব্যয়, 85,000 টাকা এখানে তুলে দিলাম ডেবিট দিকে, ঠিক আছে। বিক্রয় 5 নম্বরে, ক্রয় যদি সবচেয়ে বড় আয় হয়, ব্যয় হয়, বিক্রয় সবচেয়ে বড় আয়, তো বিক্রয় হচ্ছে 1,60,000, 1,60,000, ঠিক আছে। প্রারম্ভিক মজুদ, তোমাদের এখানে প্রারম্ভিক মজুদ যদি সমাপনী মজুদ থাকতো তাহলে এখানে আসতো না। আমরা আগের ক্লাসগুলোতে এগুলি নিয়ে আলোচনা করেছি। তাহলে এখানে প্রারম্ভিক মজুদটা নিয়ে আসবো।
আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে ব্যাংকে জমা, হাতে নগদ এগুলি যদি প্রারম্ভিক থাকে তখন কিন্তু আসবে না, কিন্তু একই অঙ্কে যদি প্রারম্ভিক মজুদ থাকে আবার সমাপনী মজুদ থাকে, ওই ক্ষেত্রে সমাপনী মজুদ প্রারম্ভিক মজুদটা কি চলে আসবে। প্রারম্ভিক মজুদের পরিমাণ এখানে হচ্ছে 20,000 টাকা। সম্পদ ডেবিট হয় সবসময়, আমরা জানি তো সম্পত্তিগুলো তোমার। তারপর হচ্ছে তোমার সুনামটা তুলো। সুনাম এক ধরনের স্থায়ী সম্পদ। আমি উল্লেখ করে দিচ্ছি কোনটা কী ধরনের উপাদান, সেটা যাতে তোমরা চিনতে পারো সহজে। সুনাম স্থায়ী সম্পদ। প্যাটেন্টটা হচ্ছে তোমার অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় কতে আমরা এটা বের করেছি 20,000 টাকা। 20,000 টাকা। 20% বিনিয়োগ 9%। দীর্ঘমেয়াদী সম্পদ এটা 35,000 টাকা। 35,000 টাকা। তারপরে 10 নম্বর হচ্ছে প্রদেয় নোট। প্রদেয় একটি দায়। প্রদেয় নোট হচ্ছে 11,000। চলতি দায়। মূলধন 11 নম্বর। মূলধন এটি দীর্ঘমেয়াদী দায় 30,100। 30,100। বকেয়া বেতন 2,000 12 নম্বর। বকেয়া বেতন হচ্ছে তোমার চলতি দায় 2,000। বকেয়া বেতন 2,000। 13 নম্বর আন্তঃফেরত 2,000। আমার জায়গা নিবে কি না জানি না, একটু উপরে তুলতে হবে, চাপায় লিখতে হবে, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, 13 নম্বর হচ্ছে আন্তঃফেরত। আন্তঃফেরত হচ্ছে তোমার বিক্রয় ফেরত। বিক্রয় হচ্ছে তোমার ক্রেডিট, আর আন্তঃফেরত হচ্ছে তোমার যেহেতু বিক্রয় ফেরত, বিক্রয়ের উল্টাটা হবে এখানে। বিক্রয় ফেরত হচ্ছে 2,000। ঠিক আছে। পরিবহন বহি হোক আর আন্ত হোক, খরচই সবসময় ডেবিট হবে। পরিবহন হচ্ছে তোমার 1,000 টাকা। 1,000 টাকা। একটু দাগ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে যে কোনটা কত টাকা, যাতে বুঝতে পারো। পরীক্ষায় কিন্তু কাজটা করবে না, পরীক্ষায় এই কাজটা করতে যেও না, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট উল্লেখ করছি। নগর শুল্ক এক ধরনের প্রত্যক্ষ খরচ। নগর অথবা মুনাফা জাতীয় ব্যয়। গত ক্লাসে যেই বিভিন্ন হেডিংয়ের আলোকে যেই প্রশ্নগুলি আলোচনা করেছি, সেই প্রশ্নের আলোকে আমি প্রত্যেকটি উপাদানের নাম হেডিংয়ের আলোকে বলে দিচ্ছি। নগর শুল্ক হচ্ছে 2,000 টাকা। এটা একটা খরচ, মুনাফা জাতীয় খরচ অথবা প্রত্যক্ষ খরচ। অনুপার্জিত আয় হচ্ছে একটা দায়। অনুপার্জিত আয় হচ্ছে 3,000 টাকা। এটা হচ্ছে একটা চলতি দায়। আমাদের একটা খ নম্বর প্রশ্ন এটা ছিল, চলতি দায়ের ভিতরে এটা উল্লেখ করেছিলাম আমরা। 17 নম্বর হচ্ছে ট্রেডমার্ক। এটা অস্পর্শনীয় সম্পদ ক নম্বর ছিল? ট্রেডমার্ক। 18,000 সম্পদ। অস্পর্শনীয় সম্পদ যেহেতু সবসময় কী হবে? ডেবিট হবে সম্পদ। 18 নম্বর আমার বোর্ডের জায়গা কমে আসছে। অগ্রিম ভাড়া একটা সম্পদ, চলতি সম্পদ 6,000। সম্পদ সবসময় ডেবিট। শুধু ভাড়া থাকলে খরচ, কিন্তু অগ্রিম ভাড়া থাকার কারণে এটা সম্পদ হয়ে গেল। সবার শেষে বিনিয়োগের বকেয়া সুদ। বিনিয়োগের বকেয়া সুদ সবার শেষে 1,100। 1,100 আশা করি শেষ করতে পারছি এবং সেটা বোঝাও যাচ্ছে।
তাহলে এখানে ডেবিট আর ক্রেডিটের যোগফল করব, যোগফল করলে দেখি কত আসে। এখানে 2,45,100 আসবে ডেবিট দিকে, উত্তরটা বলে দিচ্ছি 2,45,100। এখানেও আসবে 2,45,100, দুইটাকে ক্লোজ করে দিব, দুইটা আন্ডারলাইন করে ক্লোজ করে দিব। তো এইভাবে আমরা আজকের রেওয়া মিলটা শেষ করলাম। এখানে রেওয়া মিলের প্রতিটা উপাদান আমি ভাগ করে দিচ্ছি, যে প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, উপভাড়া, একটি তোমার পরোক্ষ আয় কিন্তু মুনাফা জাতীয় আয়, ক্রয় খতিয়ানের জের হচ্ছে দায়, ক্রয় হচ্ছে সবচেয়ে বড় ব্যয়, প্রত্যক্ষ খরচ অথবা মুনাফা জাতীয় ব্যয়, এটা মুনাফা জাতীয় আয়, বিক্রয়, প্রারম্ভিক মজুদ একটি সম্পদ এখানে, সুনাম, তারপরে তোমার প্যাটেন্ট, সুনাম, আর সুনামটা হচ্ছে স্থায়ী সম্পদ, স্পর্শনীয়, প্যাটেন্ট হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, এটাও স্থায়ী, 20% বিনিয়োগ, এটা দীর্ঘমেয়াদী সম্পদ, প্রদেয় নোট হচ্ছে দায়, চলতি দায়, মূলধনটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, বকেয়া বেতন হচ্ছে চলতি দায়, আন্তঃফেরত, এটা আন্তঃফেরত আমার তোমার বিক্রয়টা হচ্ছে আয়, এটা হচ্ছে তোমার আয়ের পরিমাণ কমা দেয়, কন্ট্রা আয় বলা হয় এটাকে, বই পরিবহন একটা তোমার খরচ, নগদ শুল্ক খরচ, অনুপাতিত আয় একটা চলতি দায়, ট্রেডমার্কের কথা বলছি, অস্পর্শনীয় সম্পদ, অগ্রিম ভাড়া হচ্ছে তোমার সম্পদ, চলতি সম্পদ, বিনিয়োগের বকেয়া সুদ হচ্ছে তোমার চলতি সম্পদের কথা বলেছিলাম। এই হচ্ছে পুরো অঙ্কের একটা বিশ্লেষণ তোমাদের এখানে তুলে ধরছি। তারটা অঙ্কে আমরা আগামী ক্লাসে আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের যে বিষয়টা সবচেয়ে খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে যে তোমরা অঙ্কগুলি করার ক্ষেত্রে আগে এই চ্যাপ্টারে যে আগে যে অধ্যায়গুলি পড়িয়েছি সেটা খুব ভালো করে খেয়াল করবে। আর যে কোনো বইয়ে এগুলি আলোচনা আছে, তারপর আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আর পরবর্তীতে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা এই আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে আজকের ক্লাসে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে 2018 সালে জনাব রামু কোম্পানি লিমিটেডের উদ্বৃত্ত আছে এখানে, যে সুদপ্রাপ্তি আছে 15,000, প্রাপ্ত বাট্টা আছে 5,000, প্রাপ্য বিল আছে, বিক্রয় আছে 20,000, প্রাপ্য বিল 30,000, উপভাড়া 2,000, দালান কোঠা 10,000, ভূমি আছে 20,000, ইমারত 35,000, সুনাম আছে 11,000, আসবাবপত্র বিক্রয় 12,000, ঋণপত্র হচ্ছে 8,000, অগ্রিম ভাড়া হচ্ছে 2,000, বকেয়া বেতন হচ্ছে 4,500, প্রদেয় বিল হচ্ছে 13,000, প্রাপ্য বিল 17,000, নগদ তহবিল 25,000, মূলধন হচ্ছে 42,500, পাওনাদার হচ্ছে 15,000, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি হচ্ছে 3,000, বন্ড হচ্ছে 10,000, ব্যাংক জমা হচ্ছে 20,000। এই হচ্ছে এই প্রশ্ন। এই প্রশ্নের আলোকে যদি আমরা বলি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করা, তাহলে আমরা মুনাফা জাতীয় আয় আমরা এখানে বের করে নিব। এখানে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ এখানে লিখবো টাকা, এখানে হিসাবের নাম লিখলাম, হিসাবের নাম। তোমরা যারা দ্বিতীয় ক্লাসটা আমার করেছো সেখানে কিন্তু মুনাফাজিত আয়ের পরিমাণ আমি ওইখানে উল্লেখ করেছিলাম, যে ব্যবসায় সবচেয়ে বড় মুনাফাজিত আয় হচ্ছে তোমার বিক্রয়, তারপর সেবা আয়, এগুলি থাকলে আমরা এখানে নিয়ে আসবো। এখানে দেখো বিক্রয় আছে, সুদ প্রাপ্তি আছে, এগুলি নিয়ে আসবো আমরা সিরিয়ালি নিয়ে আসি। সুদ প্রাপ্তি 15,000 টাকা, বাট্টা প্রাপ্তি 5,000 টাকা, এগুলি আয়। হ্যাঁ, তারপর বিক্রয় 20,000 টাকা, উপভাড়াটাও নিয়ে আসবো এখানে, উপভাড়া 2,000 টাকা। আর কি কি আয় আছে দেখতে পারো এখানে, আর কোন আয় আছে কিনা। উপভাড়া, তাহলে আমাদের এখানে 4টা আইটেম চলে আসা হচ্ছে, 1টা 2টা, বিক্রয় 3টা, উপভাড়া একটা, 4টা আইটেম আসছে। আর কোনো আইটেম এখানে আছে কিনা দেখো, আর কোনো আইটেম নাই। তাহলে এই 4টার যোগফল হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। যোগ দাও শিক্ষার্থীরা। বিশ, 30, 40 আর 2, 42,000 টাকা মুনাফা জাতীয় আয়। খ নম্বরে আমরা যদি বলি যে মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয়
প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? মূলধন জাতীয় ব্যয় খ নম্বরে ধরলাম মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় ও প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তো শিক্ষার্থীরা এখানে মূলধন জাতীয় প্রাপ্তি এবং ব্যয় আমরা গত ক্লাসেগুলি করিয়েছি যে মূলধন জাতীয় কোনগুলো ব্যয় হয়। এখানে আমরা প্রথমে মূলধন জাতীয় ব্যয়ের যে চারটা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম সেখান থেকে কিছু আইটেম এখানে আসবে। ওইখানে বিস্তারিত পুরাটাই দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবে। হিসাবের নাম। তো শিক্ষার্থীরা ছাত্রছাত্রীবৃন্দ এখানে মূলধন জাতীয় ব্যয় আসলে যে স্থায়ী সম্পত্তিগুলি অর্জন করতে গেলে যে খরচগুলি হয়ে যায় সেই খরচগুলির জন্য আমার মূলধন জাতীয় ব্যয়গুলি হয়ে থাকে। এখানে স্থায়ী যে সম্পত্তিগুলো হচ্ছে যে দালান কোঠা, ভূমি, ইমারত, এগুলি আমার স্থায়ী সম্পত্তি অর্জন করতে গিয়ে আমার এই খরচগুলি হয়েছে। তো এখানে প্রথম যেটা আসবে দালান কোঠা, তারপরে ভূমি, তারপরে ইমারত। এই তিনটা বিষয় আমাদের এখানে নিয়ে আসবো। দালান কোঠা 10,000, 20,000 ভূমি আর ইমারত হচ্ছে 35,000 টাকা। এই তিনটার যোগফলে আমার হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয় 65,000 টাকা। 65,000 টাকা। এবং এখন আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বাই করব। প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি টাকা। প্রাপ্তির ক্ষেত্রে প্রথমে যেটা আসবে সেটা আসবে মূলধন। এই যে এটা আসবে, মূলধনটা প্রথম নিয়ে আসবো। মূলধনটা হচ্ছে 42,500। তারপরে ঋণপত্র নিয়ে আসবো। এখানে দেখো একটা ঋণপত্র আছে আমাদের, এই যে ঋণপত্রটা নিয়ে আসবো। আর সবার শেষে আসবো আসবাবপত্র বিক্রয়। আসবাবপত্র বিক্রয়। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ঋণপত্র আছে তোমার 8,000 টাকা। আর আসবাবপত্র বিক্রয় দেওয়া আছে তোমার 12,000 টাকা। 12 আর 8 হচ্ছে 20, 20 আর 42 হাজার 62,500। উত্তর হচ্ছে 62,500 টাকা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। 3 নম্বর হয়তো প্রশ্ন বলতে পারে পরীক্ষায় যে একটি রেওয়া মিল প্রস্তুত করো। রেওয়া মিল আমি এর আগেও 2টা প্রশ্ন তোমাদের সমাধান করার চেষ্টা করেছি। এখানে আসলে রেওয়া মিল নিয়ে আর তোমাদের আলোচনা করব না। আর আগামী ক্লাসে আজকে আর রেওয়া মিল নিয়ে আলোচনা করতেছি না। আগামী ক্লাসে যদি রেওয়া মিল নিয়ে আলোচনা করা দরকার মনে করি তাহলে করবো। আর তোমরা আগামী ক্লাসে রেওয়া মিলের নিয়ে আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। সেই ক্লাসের নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।